কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই আমাদের দৈনন্দিন জীবনে গভীরভাবে জড়িয়ে আছে। চ্যাটজিপিটির শক্তি যোগায় এআই, বিভিন্ন পেশায় তথ্য বিশ্লেষণের জন্য অপরিহার্য, আর আমাদের প্রিয় কিছু অ্যাপেও যুক্ত থাকে এআই। সার্চ ইঞ্জিন থেকে শুরু করে স্মার্ট ফ্রিজ পর্যন্ত সবখানেই কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার আছে। তবে এক্ষেত্রে পরিবেশের ওপর বিশাল এক চাপ সৃষ্টি হয়। এমন এক সমস্যা যা প্রায়ই আমাদের নজর এড়িয়ে যায়। চ্যাটজিপিটি নিউ ইয়র্কে এখন কয়টা বাজে? খুব কাজের, তাই না? কিন্তু আপনি কি জানেন যে এআই চ্যাটবট চালাতে সাধারণ সার্চ ইঞ্জিনের চেয়ে অনেক বেশি বিদ্যুৎ খরচ হয়? তবে বেশিরভাগ জ্বালানি এখানে নয়, খরচ হয় বিশাল বিশাল ডেটা সেন্টারগুলোয়, যেখানে আমার প্রশ্ন নিয়ে কাজ চলছে। আর অনেক ব্যবহারকারীর জন্য এ সব কিছু চোখের আড়াল হওয়া মানে মনেরও আড়াল। চ্যাটজিপিটির মতো এআই টুল ব্যবহার করলে সময় বাঁচে ঠিকই, কিন্তু সম্পদের ব্যাপক ক্ষয় হয়। বিদ্যুৎ ছাড়াও এই ব্যবস্থাগুলোতে পানি ও ধাতুর প্রয়োজন হয়। এআই মডেলগুলোর প্রশিক্ষণে শক্তিশালী প্রসেসর প্রয়োজন, মূলত জিপিইউ বা গ্রাফিক প্রসেসিং ইউনিট। এগুলো সার্ভারে বসানো হয় আর তাতে প্রচুর বিদ্যুৎ খরচ হয়। চ্যাটজিপিটি 4.0 এর মতো উন্নত প্রযুক্তির জন্য যে পরিমাণ কম্পিউটিং শক্তি দরকার তা এতটাই বিশাল যে সেটা ভালো না খারাপ তা সাধারণভাবে নির্ধারণ করা কিংবা পরিবেশের জন্য টেকসই পথ হিসেবে একে দেখানোটাও কঠিন। এআই ব্যবস্থাগুলোকে প্রশিক্ষণ দিতে কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস পর্যন্ত হাজার হাজার জিপিইউ যুক্ত বিশাল বিশাল গুচ্ছ কম্পিউটারের প্রয়োজন হয়। এই কম্পিউটিং ব্যবস্থাগুলো যে কোনো ছোট শহর, এমনকি বড় শহরের চেয়েও অনেক বেশি বিদ্যুৎ শক্তি খরচ করে। আন্তর্জাতিক জ্বালানি সংস্থা দ্য ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি পূর্বাভাস দিয়েছে 2026 সালের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা ও ক্রিপ্টোকারেন্সি চালাতে ডেটা সেন্টারগুলোর যে পরিমাণ বিদ্যুৎ প্রয়োজন হবে তা 2022 সালের তুলনায় দ্বিগুণ হতে পারে। এখনই বিভিন্ন দেশের ডেটা সেন্টারগুলো বিপুল পরিমাণ বিদ্যুৎ খরচ করছে। যেমন আয়ারল্যান্ডে এই মুহূর্তে গোটা দেশটির বিদ্যুৎ শক্তির 18% শুধুমাত্র ডেটা সেন্টার চালাতে ব্যবহৃত হয়। আর দ্য ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সির হিসাব বলছে 2026 সালের মধ্যে গোটা দেশের বিদ্যুৎ চাহিদার 1/3 এখানে খরচ হতে পারে। এগুলো খুবই গুরুত্বপূর্ণ সংখ্যা, আর এই সংখ্যাগুলো শুধু ইউরোপে নয়, গোটা বিশ্বেই বেড়ে চলেছে। আসলেই এই প্রবণতা বাড়ছে বিশ্বজুড়েই। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এআই অবকাঠামোর পেছনে $500 বিলিয়ন পর্যন্ত বিনিয়োগের ঘোষণা দিয়েছেন। এর মানে যুক্তরাষ্ট্র জুড়ে অনেক নতুন ডেটা সেন্টার নির্মিত হবে, যার ফলে বিদ্যুতের চাহিদা হবে আকাশচুম্বী। মূলত বর্তমান এআই বিপ্লব এবং নেপথ্যের ব্যবস্থাগুলো যেভাবে কাজ করে তার কারণে এসব ঘটনা ঘটছে। চ্যাটজিপিটির মতো এআই টুলগুলো প্রায়ই কোনো ভাষার বিশাল মডেলের উপর ভিত্তি করে নির্মিত হয়, যার প্রশিক্ষণে প্রচুর তথ্য ব্যবহার করা হয়। এ কারণে তারা প্রায় যে কোনো প্রশ্নের জবাব দিতে পারে, তবে তার জন্য প্রচুর বিদ্যুৎ শক্তির প্রয়োজন হয়। প্রতিটি নতুন প্রশ্নের পর বয়ে যায় হিসেবের ঝড়। আমাদের চিরচেনা সার্চ ইঞ্জিনের চেয়ে এক্ষেত্রে সেটা অনেক বেশি জটিল হয়। যখন আপনি গুগল বা অন্য কোনো প্রথাগত সার্চ ইঞ্জিনে সার্চ করেন, তখন যেটা ঘটে তা হলো সরল তথ্যের অনুসন্ধান, এটুকুই। জেনারেটিভ এআই এর ক্ষেত্রে এর পেছনে বিরাট এক মডেল থাকে, আর প্রতিটি প্রশ্নের জবাব দিতে গোটা মডেলই সক্রিয় হয়। কাজ করার সময় গ্রাফিক্স প্রসেসরের উত্তপ্ত হওয়ার প্রবণতা আছে। আপনি যদি সিপিইউ এর উপর ফুটন্ত পানি রেখে সার্চ দেন, এমন অনেক ভিডিও পাবেন। চিপগুলো যাতে ক্ষতিগ্রস্ত না হয় এজন্য বিশেষ ফ্যান চালিয়ে এদের শীতল রাখা হয়। এতেও বিদ্যুৎ ব্যবহার হয়, বা হয় পানির মাধ্যমে। এটাও পরিবেশের জন্য ক্ষতিকর, কারণ এক্ষেত্রে প্রায় স্থানীয় মজুদ থেকে বিশুদ্ধ পানি ব্যবহার করা হয়। শীতলীকরণ প্রক্রিয়া চলাকালে পানি যদি বাষ্পীভূত হয়ে যায় তবে সেটা সেখানেই শেষ। কিন্তু যদি নদীতে বা পানির উৎসে ফেরত পাঠানো হয় তাহলে এর পুনর্ব্যবহার করা হতে পারে। তবে এই পানি তুলনামূলক উষ্ণতর হবে, যার অর্থ নদী বা পানির উৎসের বাস্তুতন্ত্রকেই পাল্টে দেবে এটি, যা ক্রমশ এই বাস্তুতন্ত্রের ক্ষতি করতে পারে। ধারণা করা হয় চ্যাটজিপিটির মতো চ্যাটবটগুলোর 20 থেকে 50টি প্রশ্নের জবাব দিতে প্রায় আধা লিটার পানির প্রয়োজন হয়। নির্দিষ্ট করে কোনো সংখ্যা নির্ধারণ করাটা কঠিন, কারণ নিজেদের পানি বা বিদ্যুৎ খরচের হিসাব দিতে প্রতিষ্ঠানগুলো তেমন একটা আগ্রহী নয়। এমনকি যেসব স্থানে ডেটা সেন্টার আছে সেখানে গোপনীয়তা চুক্তিও করা হয়। কিন্তু এই বিষয়টা ক্রমশ স্পষ্ট হয়ে উঠছে যে ডেটা সেন্টারের কাছাকাছি যারা বসবাস করেন তারা এসব থেকে খুব একটা উপকৃত হন না, বরং বাস্তবে পরিবেশের প্রতিঘাতের মুখোমুখি হতে হয় তাদেরই। দিনকে দিন আরও বেশি অধিকার কর্মী ও নাগরিকেরা এর প্রতিবাদ জানাচ্ছেন।
তাদের কথা আমরা শুনছি। চিলির রাজধানী সান্তিয়াগোতে অধিকার কর্মীদের সঙ্গে দেখা করেছি আমরা। চিলির পরিবেশবাদী দলগুলো আরও ডেটা সেন্টার নির্মাণের বিরুদ্ধে লড়াই করছেন। টেক জায়ান্ট গুগল সহ অনেক প্রতিষ্ঠানই সান্তিয়াগো অঞ্চলে সার্ভার ফার্ম বসিয়েছে। আরও সার্ভার ফার্ম স্থাপনের পরিকল্পনাও চলছে। তানিয়া রদ্রিগেজ হলেন মোসাকাত নামে একটি পরিবেশবাদী সংগঠনের সদস্য। এই ডেটা সেন্টারগুলো প্রকৃতির ওপর কি ধরনের ধ্বংসযজ্ঞ চালায় তা নিয়ে আমরা কথা বলছি। এগুলো চিলির মানুষের জন্য তেমন লাভজনক নয়, বরং বিশ্বের অন্য দেশগুলোর কাজে লাগে। এসবের মাধ্যমে চাকরির সুযোগ সৃষ্টি হয় খুব কম, তবে পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব ভয়াবহ। সংগঠনটি এই অঞ্চলে নতুন এক গুগল প্রকল্প সহ ডেটা সেন্টারের বিস্তারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আসছে। মোসাকাত কর্মীরা বলছেন, চিলির পানি সরবরাহের ওপর এইসব সেন্টারের ব্যাপক নেতিবাচক প্রভাব রয়েছে। ডেটা সেন্টারটি একাই প্রতি সেকেন্ডে ১৬৯ লিটার পানি ব্যবহার করবে। প্রতিদিন প্রায় ৯টি অলিম্পিক সুইমিং পুলের সমপরিমাণ পানি টেনে এনে আবার নিষ্কাশন করা হবে, কারণ এই পানি পুনর্ব্যবহারযোগ্য নয়। ক্রমবর্ধমান খরার এই সময়ে এমন বিপুল পরিমাণ পানির অপচয় রীতিমতো স্তম্ভিত করে দেওয়ার মতো। পরিবেশবাদীরা বলছেন, ডেটা সেন্টারগুলোয় ব্যাপক পানি খরচের ফলে ঝুঁকির মুখে পড়ে গেছে কিলিকুরা জলাভূমি। সান্তিয়াগোর কোনো বিশাল জলাধার নেই, আর বাস্তবে এই অঞ্চলে খরার সময় শুরু হয়ে গেছে, যা বছরের পর বছর চলতে পারে বলে আগেই পূর্বাভাস দেওয়া হয়েছিল। অনেক মানুষ আগে ফসল ফলাতো। এখানে এমন সব জায়গা আছে যেখানে তারা আগে স্ট্রবেরি ফলাতো, এখন তারা কিছুই ফলাতে পারে না। সবকিছুই তাদের কিনতে হয়, আর বাথরুম ব্যবহার করার মতো পানিও তাদের কাছে থাকে না। সরকারি সহায়তার কারণে লাতিন আমেরিকায় ডেটা সেন্টারের জন্য এক জনপ্রিয় ঠিকানা হয়ে উঠেছে সান্তিয়াগো। চিলি আকর্ষণীয় কারণ আমাদের আইন শিথিল। এক্ষেত্রে কোনো বিধিবিধান নেই বললেই চলে, তাছাড়া কোনো রাজনৈতিক দায়িত্ববোধও নেই। তবে অধিকার কর্মীরা এটা স্বীকার করেন যে এআই এর সুবিধাও আছে, কিন্তু ডেটা সেন্টারের কারণে পরিবেশগত যে ক্ষয়ক্ষতি তা অন্য দেশগুলোর সঙ্গে আরও ন্যায্যভাবে ভাগ করে নিতে চান তারা। তারা এখানে এসে এই বিশাল নির্মাণ প্রকল্পগুলো বাস্তবায়ন করতে চায়, আর এগুলো ইউরোপ থেকে আসছে। তারা এগুলো এখানে লাতিন আমেরিকায় নিয়ে আসে। তাদের প্রতিবাদ সফল হয়েছে। চিলির এক আদালত গুগলের ডেটা সেন্টার প্রকল্প স্থগিত করেছে। রায়ে উল্লেখ করেছে, পরিবেশগত প্রভাব অবশ্যই বিবেচনায় নিতে হবে প্রতিষ্ঠানটিকে। এদিকে গুগল নির্গমন কমানোর জন্য গাছ লাগিয়েছে, কিন্তু এই অঞ্চল এখনো খরার প্রভাবের শিকার। চিলির পরিবেশ কর্মীরা পরিবর্তনের জন্য লড়াই চালিয়ে যাচ্ছেন আর আশা করছেন ভবিষ্যতে সরকার আরও কঠোর পরিবেশগত নীতিমালা বাস্তবায়ন করবে। পরিবেশগত নীতিমালায় বারবার হোঁচট খেয়ে আসছে প্রযুক্তি বিলিয়নিয়ার ইলন মাস্ক। তার উচ্চাকাঙ্ক্ষী নানা পরিকল্পনার কথা কম বেশি সবারই জানা, যেমন ধরুন মঙ্গল গ্রহে পাড়ি জমানো কিংবা বিশ্বের সবচেয়ে শক্তিশালী এআই ব্যবস্থা তৈরি করা। এরই মধ্যে মেমফিসে তিনি এক সুপার কম্পিউটার বানিয়ে ফেলেছেন। স্থানীয় মানুষের ওপর এর যে প্রভাব পড়েছে তাতে এই প্রকল্প স্বাভাবিকভাবেই বিতর্কের মুখে পড়েছে। এটা হচ্ছে সেই ডেটা সেন্টার যেখানে ইলন মাস্কের এআই মডেল গ্রক 3-কে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। কলোসাস পরিচালিত এই কম্পিউটারকে বিশ্বের বৃহত্তম এআই সুপার কম্পিউটার বলে মনে করা হচ্ছে। কম্পিউটারটির গ্রাফিক্স চিপের সংখ্যা 1 মিলিয়নে উন্নীত করার পরিকল্পনা করেছেন মাস্ক। এর কম্পিউটিং শক্তি অভাবনীয়, আর তার মানে দাঁড়ায় এটি বিপুল পরিমাণ জ্বালানি খরচ করবে। মাস্কের প্রতিষ্ঠানটি শুরুতে 150 মেগাওয়াট বিদ্যুৎ ব্যবহারের পরিকল্পনা করেছিল। পরে ঘোষণা আসে যে এতে দ্বিগুণ বিদ্যুতের প্রয়োজন হবে। পুরো অবকাঠামোতে পর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহের জন্য মিথেন গ্যাস টারবাইনও ব্যবহার করা হচ্ছে। Gas powered aeroderivative turbines ট্রেইলারে বসানো গ্যাস চালিত অ্যারোডেরিভেটিভ টারবাইনগুলো এখন এই লোকালয়ের বাতাসে জলবায়ু পরিবর্তনকারী দূষণ ছড়িয়ে দিচ্ছে। পরিবেশগত প্রভাব সংশ্লিষ্ট কোনো বিবৃতি বা অনুমতি ছাড়াই এটা করা হচ্ছে। এখানে আইনি ফাঁকফোকর ব্যবহার করা হচ্ছে যে এগুলো ট্রেইলারের উপর বসানো, তাই এসব অস্থায়ী, কিন্তু বাস্তবে এগুলো বছরের 364 দিনই টানা চালানো হতে পারে। পরিবেশ কর্মীরা অভিযোগ করছেন যে এই প্রতিষ্ঠানের অবকাঠামো নির্মাণের কাজ
কাজে তাড়াহুড়ো করা হয়েছিল। জনগণের কোনো পরামর্শ ছাড়াই মাত্র কয়েক মাসেই নির্মাণ কাজ সম্পন্ন করা হয়েছিল। এ কারণেই তারা সুপার কম্পিউটার ও পরিবেশের ওপর এর প্রভাব নিয়ে এলাকাবাসীর সঙ্গে আলোচনা করছেন। এটা নিশ্চয়ই একেবারে স্পষ্ট যে এসব ডেটা সেন্টারে জ্বালানি খরচের ব্যাপারে কিছু একটা পরিবর্তন আনা দরকার। যেমন চিপস ও সার্ভারকে আরও দক্ষ ও কার্যকর করে তোলার মাধ্যমে জ্বালানি খরচ কমানো। মার্কিন প্রতিষ্ঠান এনভিডিয়া বাসায় ব্যবহারের জন্য খুবই শক্তিশালী এক এআই সুপার কম্পিউটার উন্মোচন করেছে। আর প্রচলিত সুপার কম্পিউটারের চেয়ে অনেক কম জ্বালানি খরচ করে এতে এআই মডেলগুলো চালাতে পারার কথা। এই সুপার কম্পিউটার কি ডেটা সেন্টারের চাহিদা কমাতে পারবে? দেখা যাক। এদিকে গুগল ও ওরাকল তাদের ডেটা সেন্টারগুলোর জন্য পর্যাপ্ত শক্তি উৎপাদনের লক্ষ্যে ছোট আকারে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পথে এগোচ্ছে। পারমাণবিক শক্তি অবশ্যই তুলনামূলক কম কার্বন নিঃসরণ ঘটায়, কিন্তু পাশাপাশি প্রচণ্ড বিষাক্ত পারমাণবিক বর্জ্যও তৈরি করে। আমার মতে এ কোনো সমাধান নয়। দুর্ভাগ্যবশত এআই ব্যবস্থার সঙ্গে যে শুধু জ্বালানি খরচ ও পানি ব্যবহারেরই সম্পর্ক আছে এমনটা নয়, এখানে আরও একটা সমস্যা আছে। ডেটা সেন্টারগুলোর জন্য সিলিকন, তামা, সোনা ও অ্যালুমিনিয়ামের মতো ধাতুর প্রয়োজন হয়, যা কম্পিউটার চিপস তৈরিতে ব্যবহার করা হয়। এসব সম্পদ উত্তোলনের সময় বন উজাড় করা হয়, ছড়িয়ে পড়ে বিষাক্ত পদার্থ। এসব ধাতু উৎপাদনে প্রচুর বিদ্যুতের প্রয়োজন হয়। তাছাড়া কম্পিউটার চিপসে অবিশ্বাস্য চাপ সৃষ্টি করে জেনারেটিভ এআই। যেহেতু অনেক বেশি চাপ পড়ে, তাই চিপগুলোকে তুলনামূলক বেশি প্রতিস্থাপন করতে হয়। ফলে এগুলো ৫-৬ বছর না টিকে মাত্র ৩-৪ বছরেই নষ্ট হয়ে যায়। এরপর সবকিছু ফেলে দিয়ে নতুন চিপস দিয়ে প্রতিস্থাপন করতে হয়। আর এটাই হলো সমস্যা। এসব বস্তুর বেশিরভাগেরই পুনর্ব্যবহার হয় না, ফলে ইলেকট্রনিক বর্জ্য বিশাল এক পরিবেশগত ঝুঁকিতে পরিণত হয়েছে। চীনা ইসরায়েলি এক গবেষণা দলের হিসেবে ২০৩০ সালের মধ্যে প্রতি বছর ২.৫ মিলিয়ন টন অতিরিক্ত বর্জ্য জমা হতে পারে। জেনারেটিভ এআই এবং লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলের কারণেই তৈরি হচ্ছে এসব বর্জ্য। আর সাম্প্রতিক মডেলগুলোর বৈশিষ্ট্য হলো এগুলো সবকিছু করার ক্ষেত্রেই প্রশিক্ষিত, যা একরকমের সমস্যা হয়ে দাঁড়াতে পারে, যেমন বলেছেন প্যারিস মার্কস। এখন যে জেনারেটিভ এআই মডেলগুলো তৈরি করা হচ্ছে সেগুলোর ক্ষেত্রে সম্ভবত প্রতিষ্ঠানগুলো এমন মডেল বানানোর চেষ্টা করছে যা সবকিছু করতে পারে, তাই না? এমন কোনো সার্বজনীন ও বহুমুখী মডেল যেখানে কেউ নানা ধরনের প্রশ্ন করতে পারবে, নানা ধরনের কাজের জন্য ব্যবহার করতে পারবে, আর একই মডেলের ভিত্তিতেই সবকিছু করার চেষ্টা করবে এআই। তবে সুনির্দিষ্ট কাজের জন্য আরও বিশেষায়িত মডেল তৈরি করা সম্ভব, যা কম শক্তি ব্যবহার করবে, কম পানীয়, কম কম্পিউটেশন দরকার হবে। তাই এটাই সম্ভবত এগিয়ে যাওয়ার আরও ভালো পথ হতে পারে, কিন্তু এতে প্রতিষ্ঠানগুলোর জন্য বাড়তি কোনো লাভ হবে না, আর তাই তারা এখন সেই দিকে এগোচ্ছে না। আমি অন্তত জেনারেটিভ এআই এর আরও সচেতন ব্যবহার দেখতে চাই। আমাদের কি আসলেই ফ্রিজের সঙ্গে কথা বলা দরকার, বা কোপাইলটের কাছ থেকে এতগুলো ছবি কি সত্যি জরুরি? আর বিশেষ করে প্রযুক্তি কোম্পানিগুলোর আরও দায়িত্বশীল হওয়া উচিত। এআই বিপ্লবের ফলে আমাদের আর আমাদের পরিবেশের ওপর কেমন প্রভাব পড়বে তা নিয়ে আরও সচেতন হওয়াটা আমাদের অনেক কাজে দেবে। আজ এ পর্যন্তই, আপাতত বিদায় নিচ্ছি। দেখা হবে আগামীতে।